তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। তো আমরা যেমন শুরু করেছিলাম 11-এর সেমিস্টার পদ্ধতির নতুন সিলেবাস অনুযায়ী আলোচনা, এবং যেটা শুরু করেছিলাম দ্য লিভিং ওয়ার্ল্ড, এবং আজকে লিভিং ওয়ার্ল্ডের বায়োডাইভার্সিটির যে ক্লাস চলছিল তার 3 নম্বর লেকচার, এবং আজকে এই লেকচার শেষ হবে এবং বায়োডাইভার্সিটি টপিক সম্পূর্ণরূপে শেষ করব আমরা। এবং প্রত্যেককেই বলে রাখি, আমরা প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর আমরা নিজেরা এমসিকিউ প্র্যাকটিস করব, এবং যেভাবে আলোচনা করা হচ্ছে দেখব নিট এবং কম্পিটিটিভ এক্সাম যেটা রয়েছে তার সমস্ত এমসিকিউ যাতে আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তো পরবর্তীকালে কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা এমসিকিউ নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আজকে আমরা বায়োডাইভার্সিটির যে শেষ ক্লাস তার আগে পর্যন্ত যেটা দেখেছি সেটাকে জাস্ট একটু রিমাইন্ড করে নিই। আর যারা যারা প্রথম দুটো ক্লাস মিস করেছি বা দেখা হয়নি, তো আমার এই ভিডিওর নিচেই ডেসক্রিপশন বক্সে প্রথম দুটো বায়োডাইভার্সিটির ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। কারণ প্রথম দুটো ক্লাস না দেখলে এই 3 নাম্বার ক্লাস কিন্তু কিছুটা অসুবিধা হতে পারে। এবং প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে ফলো করো, সুন্দরভাবে রেডি করো এবং নিজেকে প্রস্তুত করে তোলো সমগ্র পরীক্ষার জন্য। তো যাই হোক, আমরা প্রথম দুটো ক্লাসের মধ্য দিয়ে বায়োডাইভার্সিটির যে সমস্ত বেসিক ধারণা থেকে শুরু করে বায়োডাইভার্সিটির প্রকারভেদ আলোচনা করেছিলাম, নিচ, হ্যাবিটেট, এবং লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি জীব বৈচিত্র্য কি করে আমাদের পরিবেশের ইকোসিস্টেমে ব্যালেন্স রক্ষা করে। এর জন্য পোর্টফোলিও এফেক্ট এবং ইন্স্যুরেন্স হাইপোথিসিসও আলোচনা করেছি। এছাড়াও জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিস্টোন স্পিসিস, সেটা সম্বন্ধেও আলোচনা করেছি আগের ক্লাসে। এছাড়া আগের ক্লাসে আমরা দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ হটস্পট, এটাও কিন্তু পরীক্ষা পারপাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আগেই তোমাদেরকে বলেছি। তো আজকে আমরা তার পরবর্তী আলোচনাতে চলে যাই। তো আমরা আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেনিফিট অফ বায়োডাইভার্সিটি। আগের ক্লাসেই আমরা মূলত দেখেছিলাম জীববৈচিত্র্য কি করে পরিবেশের ইকোসিস্টেমটাকে মেনটেন করছে বা সুবিধা দিচ্ছে। শুধু যে পরিবেশের ইকোসিস্টেমটাকে মেনটেন করছে জীববৈচিত্র্য সেটা নয়, জীববৈচিত্র্যের আরো একাধিক ব্যবহার বা একাধিক সুবিধা রয়েছে। তো জীববৈচিত্র্যের এগুলোকে আমরা বলবো কি বেনিফিট। প্রথম হচ্ছে কনজামটিভ ভ্যালু, মানে জীববৈচিত্র্য আছে বলেই আমরা বিভিন্ন রকমের খাবার হিসেবে ব্যবহার করতে পারি, বা যেগুলো জ্বালানিগতভাবে কিছু ব্যবহার হয়। দেখো, খাদ্যটাও আমাদের শরীরের জ্বালানি রূপে কাজ করে। আর নরমাল যে উদ্ভিদের অংশ বা বিভিন্ন জিনিস যেমন প্রাণীর মল, যেমন হচ্ছে গোবর, সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করি। বিভিন্ন বায়োগ্যাস যেগুলো তৈরি হচ্ছে অণুজীবদেরকে কাজে লাগিয়ে, সেটাও জ্বালানি হিসাবে ব্যবহার করি। বিভিন্ন মেডিসিন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করছি সেই সমস্তগুলোই চলে আসবে কার মধ্যে? কনজামটিভ ভ্যালুর মধ্যে। তাহলে আমরা যদি গুরুত্বপূর্ণভাবে দেখি, প্রথমেই বায়োডাইভার্সিটির যে সুবিধা বা বেনিফিট সেটা হচ্ছে ফুড এবং ড্রিঙ্ক তৈরি, ফুয়েল, মেডিসিন, বেটার ক্রপ ভ্যারাইটিস। কারণ বায়োডাইভার্সিটি আছে বলেই আমরা দেখতে পাবো একটা পদ্ধতি অনুসরণ করতে পারবো, দ্যাট ইজ দ্য হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন জিনিসটা কি? বা সংকরায়ন, যেখানে কি হবে, একটা উদ্ভিদের সাথে অন্য উদ্ভিদের আমরা ক্রস করব, অর্থাৎ পরাগযোগ ঘটাবো। তার ফলে কি হবে, একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি করতে পারবো। যদি উদ্ভিদের মধ্যে ভেরিয়েশন না থাকতো তাহলে কি আমরা হাইব্রিডাইজেশন করতে পারতাম? না। তাহলে বেটার ক্রপ ভ্যারাইটি পাওয়ার জন্য যে হাইব্রিডাইজেশন, সেটা কিন্তু বায়োডাইভার্সিটি আছে বলেই কিন্তু সম্ভব হচ্ছে। নেক্সট, নন কনজামটিভ ভ্যালুর মধ্যে এছাড়া কি কি রয়েছে? এই জীববৈচিত্র্যের জন্য আমাদের বিভিন্ন ব্রাঞ্চ যারা প্রাণীদের উপর কাজ করছে, যেমন জুলজি পুরোপুরি প্রাণীবিদ্যার উপর, বটনি উদ্ভিদবিদ্যার উপর, মাইক্রোবায়োলজি অণুজীববিদ্যার উপর,
ফিজিওলজি, উদ্ভিদ ও প্রাণীর শরীরের অন্তর্গঠন সম্পর্কে আলোচনা করছে। তাহলে এই সমস্ত যে এডুকেশনাল আলোচনা বা এডুকেশনাল স্টাডি, এছাড়াও প্রত্যেক দিন মেডিসিন থেকে শুরু করে সমস্ত জিনিস যেগুলো তৈরি হচ্ছে, তাদের জন্য রিসার্চ ওয়ার্ক করে চলেছে বিভিন্ন যারা পিএইচডি করছে, এই সমস্ত উদ্ভিদ প্রাণীর উপরে কাজ করছে। অর্থাৎ বায়োডাইভার্সিটি আছে বলেই আজকে এতটা কাজের সুযোগ পাওয়া গেছে। অর্থাৎ এডুকেশন রিসার্চ ফিল্ডে বায়োডাইভার্সিটি খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ট্র্যাডিশনাল ভ্যালু। এছাড়া তো বিভিন্ন গতানুগতিক ভ্যালু রয়েছে, যেগুলো প্রাচীনকাল থেকে আমরা অনেক ওষুধকে ব্যবহার করে থাকি, বিভিন্ন প্রাণীকে ব্যবহার করে থাকি, এই সমস্ত তো রয়েছে। এছাড়া বললাম যে ইকোলজিক্যাল সার্ভিস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ইকোলজিক্যাল সার্ভিস বলতে আমরা কি বুঝবো? ইকোলজি, না হোয়াট ইজ দ্য ইকোলজি, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, যদিও এটা 12-এ আছে। ইকোলজি, দ্যাট ইজ, লজি কথাটা আসছে লোগোস থেকে। এই লোগোস মানে হচ্ছে স্টাডি, আর ইকো আসছে ওয়েকোস থেকে, মানে পরিবেশ সম্পর্কিত যে স্টাডি, অর্থাৎ জীব এবং তার সারাউন্ডিং সংক্রান্ত যে স্টাডি, সেটা হচ্ছে ইকোলজিক্যাল। তাহলে জীব এবং সারাউন্ডিং সার্ভিসে কি করে বায়োডাইভার্সিটি কাজে লাগছে? প্রথম, ব্যালেন্স অফ নেচার, পরিবেশের ব্যালেন্স রক্ষাতে। এই যে উদ্ভিদ আছে বলেই উদ্ভিদ তো অক্সিজেন তৈরি করতে পারে এবং শৈবালরা অক্সিজেন তৈরি করতে পারে, ফলে বাতাসে অক্সিজেনের যোগানটা দিচ্ছে গুরুত্বপূর্ণভাবে এই উদ্ভিদেরা। তাহলে বায়োডাইভার্সিটি না থাকলে পরিবেশের যোগান এবং কার্বন ডাইঅক্সাইড অন্যান্য গ্যাসগুলোকে যে কনজামশন করা, সেটাও সাহায্য করছে, পরিবেশের ব্যালেন্স রাখছে, পরিবেশের ট্রপিক লেভেলটাকে মেনটেন করছে। এই যে খাদ্য খাদক সম্পর্ক, কারো খাবারের অভাব হচ্ছে না বা ঘাটতি হচ্ছে না, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলবো ব্যালেন্স অফ নেচার। নেক্সট দেখবো বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি। নাও হোয়াট ইজ দ্য প্রোডাক্টিভিটি? প্রোডাক্টিভিটি মানে উৎপাদন। প্রোডাক্টিভিটি বিভিন্ন হয়। যে সবুজ উদ্ভিদ যে খাবার তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যেটাকে বলা হচ্ছে জিপিপি। জিপিপি মানে হচ্ছে গ্রসড, গ্রসড মানে এন্টায়ার, প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবারে এই উদ্ভিদের যে খাবারটা জমা হলো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটা যখন কোনো একটা প্রাণী গ্রহণ করছে, উদ্ভিদ যে খাবারটা জমা করলো তার শারীরবৃত্তীয় কাজ করছে, এই শারীরবৃত্তীয় কাজটাকে বলা হচ্ছে রেসপিরেশন। কারণ উদ্ভিদেরও যে শক্তিটা দেহ থেকে নিঃসৃত হবে সেটা কার মাধ্যমে? রেসপিরেশন দিয়ে। যে শক্তিটা একটা প্রাণীর দেহে জমা থাকবে সেটা তখন হয়ে যাবে, মানে অর্থাৎ উদ্ভিদের কাজের পর উদ্ভিদের যেটা পড়ে থাকবে সেটা নিট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবারে এই নিট প্রাইমারি প্রোডাক্টিভিটিটা চলে যাবে কোথায়? অ্যানিমেলে। অ্যানিমেলের ক্ষেত্রে আবার প্রথম শ্রেণী যে পেল, তারপরে দ্বিতীয় শ্রেণী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে উৎপাদন যতটা শক্তি করছে, তার থেকে রেসপিরেশন এনার্জি বাদ দিলেই আমরা পেয়ে যাব কি? অর্থাৎ জিপিপি মাইনাস আর সমান হচ্ছে এনপিপি। এনপিপি মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর মনে রাখবে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি টার্মটা শুধু উদ্ভিদের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ উদ্ভিদই একমাত্র গ্রস অর্থাৎ এন্টায়ার শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখতে পারে। তাহলে বুঝতে পারলাম বায়োলজিক্যাল প্রোডাক্টিভিটি কি করে মেনটেন করছে। রেগুলেশন অফ ক্লাইমেট। এবারে বিভিন্ন উদ্ভিদ প্রাণী আছে বলেই পরিবেশের টেম্পারেচার মেনটেন হচ্ছে, টেম্পারেচার মেনটেন হলে ওয়েদার মেনটেন হবে, আর ওয়েদারের যে সামগ্রিক একটা পরিবর্তন সেটা হচ্ছে ক্লাইমেট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জে বিশেষভাবে সাহায্য করে বায়োডাইভার্সিটি। ওটা জীববৈচিত্র্যের যদি আমরা বিনষ্ট দেখি, তাহলে কিন্তু আমাদের ক্লাইমেটও কি হবে? পরিবর্তন হবে, যার ফলস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং থেকে যাবতীয় ঘটনা ঘটছে আমরা এটা দেখতে পাচ্ছি। ডিগ্রেডেশন অফ ওয়েস্ট, বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো মাটিতে পড়ে বা উদ্ভিদের পাতা পাতা যেগুলো পচে পড়ছে, প্রাণীর মৃতদেহ, এগুলো সমস্ত কিছু মাইক্রোবসের সহযোগিতায় পরিবেশে ফিরে যাচ্ছে। এবং এই যে চক্রাকার আবর্তন, এটাকে বলা হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল।
মানে এটাকে বলা হয় বাংলাতে জৈব ভূ রাসায়নিক চক্র, মানে যে পদ্ধতির মাধ্যমে পরিবেশের বিভিন্ন মিনারেল প্রাণী দেহে, প্রাণী মানে উদ্ভিদ হতে পারে, জীব হতে পারে, মানে জীব দেহে যাচ্ছে, জীব দেহ থেকে পুনরায় পরিবেশে রিসাইকেল হচ্ছে, এই যে চক্রাকার একটা পরিবর্তন, এটাকে বলা হচ্ছে বায়ো জিও কেমিক্যাল সাইকেল বা জৈব ভূ রাসায়নিক চক্র, এটা মেনটেন হচ্ছে। নেক্সট, ক্লিয়ারিং অফ এয়ার এন্ড ওয়াটার, জলকে পরিশুদ্ধ রাখছি, জলে এই যে আমরা কাপড় কাচা থেকে আমাদের স্নান করা, পুকুরের জলে নোংরা যাচ্ছে, সেই জলটা উদ্ভিদরা বা শৈবালরা বড় হচ্ছে, শৈবালরা বড় হওয়ার পর সেখান থেকে নিউট্রিয়েন্ট গুলোকে নিচ্ছে, বিভিন্ন টক্সিক এলিমেন্ট গুলোকে জল থেকে সেপারেট করে জলটাকে পিউরিফাই করছে, বাতাসটার মধ্যে বিভিন্ন দূষিত গ্যাসের পরিমাণ কমিয়ে বাতাসটাকে সুরক্ষিত করছে। নেক্সট, সাইকেল অফ নিউট্রিয়েন্ট, এই যে বললাম বায়োজিওকেমিক্যাল সাইকেল। নেক্সট, ডিটক্সিফিকেশন অফ সয়েল অ্যান্ড সেডিমেন্ট, এগুলো বলা হয়েছে। স্টেবিলাইজেশন অফ ল্যান্ড এগেইনস্ট ইরোশন, মানে ভূমিক্ষয় থেকে রক্ষা করে। কার্বন সিকোয়েন্সেশন অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জটাকে নিয়ন্ত্রণ করে। মেনটেন্স অফ সয়েল ফার্টিলিটি, মানে এই যে জীবদেহ বা তাদের মৃত্যুর পর তারা মিশছে পরিবেশের বলে মাটির কোয়ালিটি ভালো হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে কে? বায়োডাইভার্সিটি। কিন্তু আজকের দিনে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য একটা আতঙ্কের মধ্যে রয়েছে, দ্যাট ইজ থ্রেট টু বায়োডাইভার্সিটি। কি কি থ্রেট? প্রথম ভয়ঙ্কর হচ্ছে ন্যাচারাল কজ। আমরা দেখছি বিভিন্ন এখনকার দিনের ভয়ঙ্কর সমস্যা হচ্ছে কি? কালবৈশাখী। এরকম কালবৈশাখীও দেখেছি রিসেন্ট জলপাইগুড়িতে কয়েক মানে বেশ কয়েকজন মানুষ আক্রান্ত হয়েছে, আহত হয়েছে এবং অনেক বাড়িঘর নষ্ট হয়েছে। তো এরকম ন্যাচারাল কজ তো হতেই থাকে। তাহলে জীববৈচিত্র্য ধ্বংসের একটা অন্যতম কারণ হচ্ছে ন্যাচারাল কজ, দ্যাট ইজ ন্যারো জিওগ্রাফিক্যাল এরিয়া। যদি কোনো একটা জায়গা, যদি সংকীর্ণ জায়গা জুড়ে থাকে কোনো একটা অঞ্চল, তাহলে সেখানে জীববৈচিত্র্য কি হতে পারে? সেখানে জীববৈচিত্র্য ইজিলি কি হতে পারে? নষ্ট হতে পারে। সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। নেক্সট, লো পপুলেশন, যদি কোনো জায়গায় পপুলেশনটাকে কমিয়ে দিতে পারে বায়োডাইভার্সিটি। লো ব্রিডিং রেট, যদি ব্রিডিং রেট কম হয়, মানে জীবেদের মধ্যে রিপ্রোডাকশন রেট কম যদি কোনো কোনো জীবের দেখি, তাহলে তাদের পপুলেশন আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন সয়েল ইরোশন থেকে, সুনামি থেকে শুরু করে বিভিন্ন দাবানল, প্রচুর নষ্ট হয় জীববৈচিত্র্য। নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। আগের দিনই দেখো তোমাকে বলেছিলাম অ্যানথ্রোপো কথাটা জড়িত কার সাথে? হিউম্যান রিলেটেড। তাহলে অ্যানথ্রোপোজেনিক কজ মানে মানুষের রিলেটেড, যে কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে আজকে। প্রথম কথা জানি হ্যাবিটেট মডিফিকেশন। আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে বিভিন্ন জায়গাতে আমরা কি করছি? থাকছি। এই যে বিভিন্ন জায়গায় থাকছি, বিভিন্ন জায়গাতে নতুন করে বসবাস তৈরি করছি, হ্যাবিটেটের মডিফিকেশন করছি। কারণ আমি আগেই বলেছিলাম হ্যাবিটেট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যান অর্গানিজম, বাট আইডেন্টিটি বোঝাবে কি? তার নিজ কি। ওভার এক্সপ্লয়টেশন অফ সিলেক্টেড স্পিসিস, মানে কিছু কিছু প্রজাতি অনেক বেড়ে যাওয়া বা ওভার এক্সপ্লয়টেশন করছি আমরা, সেগুলোকে নিয়ে বেশি কাজ করছি বলে সেগুলোর পপুলেশন বাড়াচ্ছি, বাকিরা কি হচ্ছে? কমে যাচ্ছে। ইনোভেশন বাই এক্সোটিক স্পিসিস, খুব গুরুত্বপূর্ণ। বায়োডাইভার্সিটি ডিক্লাইনের একটা অন্যতম কজ হচ্ছে এক্সোটিক স্পিসিস। নাও হোয়াট ইজ এক্সোটিক স্পিসিস? দ্য স্পিসিস দ্যাট আর নট ইন্ডিজেনাস অ্যান্ড আর gradually come from other environmental condition, অর্থাৎ or other country, অন্য দেশ থেকে আমরা যখন বিভিন্ন জীবকে নিয়ে আসছি, ফলে আমাদের লোকাল ভ্যারাইটির কিছু নষ্ট হচ্ছে। এই বাইরে থেকে যেটাকে নিয়ে আসছি, দ্যাট ইজ দ্য এক্সোটিক স্পিসিস। তো এটা মাছের ক্ষেত্রে ব্যবহার করি আমরা এক্সোটিক কার্ভ। মাছের ক্ষেত্রে কি ব্যবহার করব? এক্সোটিক কার্ভ, মানে বহিরাগত মাছ যেগুলো বাইরে থেকে নিয়ে আসছি। তেমন এক্সোটিক স্পিসিস মানে বাইরে থেকে যে প্রজাতিগুলোকে নিয়ে আসছি। যেমন একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আইকর্নিয়া বা কচুরিপানা। তো কচুরিপানা সুন্দর ফুল এবং পাতার গ্লসিনেসের জন্য আমাদের ভালো লেগেছিল, সেটাকে এনে যখন আমরা এখানে কালচার করলাম বা লাগালাম, দেখলাম একের পর এক পুকুর ছেয়ে গেল। তখন সেটা কি হলো? লোকাল যে জলজ উদ্ভিদ ছিল হাইড্রিল্লা থেকে শুরু করে, তাদেরকে আর কিন্তু বড় হতে দিচ্ছে না, তারা ডিক্লাইন করছে। তাহলে বায়োডাইভার্সিটি ডিক্লাইনের অন্যতম এই কারণটা করলো কে? মানুষরা। তাহলে এটা অ্যানথ্রোপোজেনিক। সেটা কিসের জন্য হলো? এক্সোটিক স্পিসিস আনার জন্য হলো। নেক্সট, গুরুত্বপূর্ণ
পলিউশন একদম মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে, বায়োডাইভার্সিটি ডিক্লাইনের জন্য পলিউশন। নেক্সট হান্টিং। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেটিক চেঞ্জ। কেন এটা চেঞ্জ করছি আমরা? আমরা বন জঙ্গল কেটে ফেলছি, বাড়ি করছি, তার ফলে তো আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছেই এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এগ্রিকালচার। নেক্সট ডোমিনো এফেক্ট, আমরা নিজেদের মতো করে কাল্টিভেশন করছি, যা খুশি করে যে কোনো জায়গার পরিবর্তন করছি, তার ফলে কি হচ্ছে? আমাদের গুরুত্বপূর্ণভাবে জীববৈচিত্র্য কিন্তু কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তো আমরা দেখতে পেলাম বর্তমান দিনে বায়োডাইভার্সিটি কিন্তু খুব একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। শুধুমাত্র এটা সাবজেক্টের মধ্যে পড়ছে এটা নয়, এটাকে আমাদের রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। এবং আমাদের ম্যাক্সিমাম অনেক ভ্যারাইটি দেখো বর্তমান দিনে ডিক্লাইন করে গেছে। তার জন্য তার একটা রিসেন্ট ইস্যুস অন বায়োডাইভার্সিটি দিয়েছি, এটা তোমাদের যার যার প্রয়োজন হবে একবার জাস্ট দেখে নেবে। একটা ডাটা ইনফরমেশন ডাটা দিয়েছি এখানে, যে ইনফরমেশনগুলো ব্যাখ্যা করছে বর্তমানে জীববৈচিত্র্য কিভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এগুলো কোনো পরীক্ষার জন্য প্রয়োজন নেই, জাস্ট ইনফরমেশন এবং আমাদের জেনে রাখা। নেক্সট, তাহলে কি জীববৈচিত্র্য দেখলাম আমাদের অনেক সুবিধা দিচ্ছে, অনেকভাবে হেল্প করছে, পরিবেশের ইকোসিস্টেমকে মেনটেন করছে। তার জন্য বায়োডাইভার্সিটিকে কি করা উচিত? কনজারভেশন করা উচিত। তাই আমরা এবারে পড়ব কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য কি করে আমরা সংরক্ষণ করব। এই জীববৈচিত্র্য সংরক্ষণ দুটো ভাগে করা যায়, একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর একটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন, অর্থাৎ আমরা দুভাগে ভাগ করতে পারব। ইন সিটু মানে হচ্ছে অন সাইট কনজারভেশন। অন সাইট কনজারভেশন এটা কিছুই না, ইন মানে মধ্যে, অন সাইট মানে যেখানে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী বা জীব ছিল সেই জায়গাতে আমি কি করলাম? তাকে সুরক্ষা দিলাম, সেটা হয়ে গেল ইন সিটু সংরক্ষণ। আর যদি কোনো একটা জীবকে যদি একটা অন্য নতুন পরিবেশে, একটা নতুন কৃত্রিম তৈরি করা পরিবেশে যদি তাকে গিয়ে রাখি, তাকে হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। তাহলে ইন সিটু সংরক্ষণে একই এনভায়রনমেন্ট, একই টেম্পারেচার, একই ওয়েদারের মধ্যে কি হচ্ছে? প্রাণী বা উদ্ভিদরা সংরক্ষিত হচ্ছে। কিন্তু এক্স সিটুতে সম্পূর্ণ ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে তাদেরকে আর্টিফিশিয়াল ভাবে কনজারভেশন করা হচ্ছে, সেটা হচ্ছে এক্স সিটু। তাহলে ইন সিটু এবং এক্স সিটুর মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পারলাম। এবারে ইন সিটু যেটা রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে, প্রথম রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ আমাদের টোটাল যেখানে যতটা জায়গা জুড়ে জীব পাবো সেটাকে বলা হবে বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ার তিনটে জোন নিয়ে গড়ে ওঠে। মানে কি? মানে এই যে সংরক্ষণ করবো, আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে আমার বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল। যখন আমরা সংরক্ষণ করব, ওই যে বললাম পরিবেশ চেঞ্জ করছি না, ওটাকে সংরক্ষণ করছি, সেটা বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের কটা জোন? তিনটা জোনকে আমরা করি। প্রথমে মাঝেরটা হচ্ছে কোর জোন, তারপরেরটা হচ্ছে বাফার জোন, আর তারপরে হচ্ছে ট্রানজিশন জোন। ট্রানজিশন জোন। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সবথেকে বড় কনজারভেশন একটা পদ্ধতি ইন সিটু। তাহলে এটা কার আইন বলে হবে? সেটা হবে কোনো দেশের আইন বলে। দেশে মানে কি? দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো দেশকে পরিচালনা করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে দিস ইজ মেনটেন বাই ল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড বাই দ্য হেল্প অফ ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, ডাব্লিউসিইউ। মানে ডাব্লিউসিইউ এর তত্ত্বাবধান বা এর রুল অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? কেন্দ্রীয় সরকার যে সমস্ত বৃহৎ ভৌগোলিক অঞ্চলগুলোকে সংরক্ষণ করেছে সেগুলোকে বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ কটা অঞ্চল? তিনটে, কোর জোন, বাফার জোন, ট্রানজিশন জোন। কোর জোন কোনটা? যেখানে মেনলি উদ্ভিদ প্রাণীদেরকে সংরক্ষণ করা হবে, মানে যাদের সংখ্যা কমে আসছে, যারা বিপদগ্রস্ত, যারা বিপদের মুখে, এখানে কিন্তু কারো পারমিশন কিন্তু নেই প্রবেশ করা। নেক্সট বাফার জোনে পর্যটকরা এবং মানুষজন সেখানে কি করতে পারে? প্রবেশ করতে পারে দেখার জন্য। আর ট্রানজিশন জোন যেটা, সেখানে হচ্ছে তার আশেপাশে যেখানে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে উঠেছে, মানুষ ঘর বাড়ি করে একদম বসবাস করে। তাই পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে, the man is the part of which in situ conservation, that is the biosphere reserve in transition zone, because
ম্যান আর পার্মানেন্টলি রেসিডিং ইন দিস ট্রানজিশন রিজিয়ন, অর্থাৎ মানুষ এখানে একদম ঘর বাড়ি করে থাকে। ও এত কারণ বায়োস্ফিয়ার রিজার্ভ মানে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, তাহলে সেখানে মানুষের ঘর বাড়ি পড়েই যাবে বনের চারপাশে যারা থাকছে সেই জায়গাটা। তাহলে এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা সব থেকে বড় জায়গা জুড়ে করা হয়ে থাকে বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, এটা হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের আইন বলে, এবং কেন্দ্রীয় সরকারের আইন বলে ন্যাশনাল পার্ক যেটা সেটাও হবে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, যেটা সেটাকে সংরক্ষণ করব। নেক্সট, স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, এটা নর্মালি রাজ্য সরকারের তত্ত্বাবধানে করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে ন্যাশনাল পার্কের থেকে একটু ছোট, মানে রাজ্যের মধ্যে যেগুলো রয়েছে ছোটখাটো সেগুলোকে যে সংরক্ষণ করা হবে সেগুলোকে বলা হবে অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। এখানে সহজে প্রাণীরা থাকতে পারবে, নির্ভয়ে আচরণ করতে পারবে, প্রজনন ক্রিয়া করতে পারবে, এটা হচ্ছে ঘটনা। ন্যাশনাল পার্ক এগুলো সব পারমিশন নিয়ে টুরিস্ট বা মানুষের কিন্তু প্রবেশের অধিকার আছে। কিন্তু দেখো, বায়োস্ফিয়ার হিসাবে মানুষ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, পারমিশন না থাকলেও ট্রানজিশন জোনে মানুষ থাকতেই পারে একদম, তাহলে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে স্যাক্রেড গ্রুপস অ্যান্ড লেকস, মানে পবিত্র যে বনভূমি এবং বিক্ষিপ্ত যে জলাভূমি যে অঞ্চলগুলো রয়েছে, যেগুলো মাইথোলজিক্যাল বেস, অর্থাৎ আমাদের আদিকাল থেকে দেখে এসেছি যারা প্রাচীন অধিবাসী তারা বনকে খুব ভালোবাসে, এবং বনের চারপাশে তারা কি হয় বসবাস করে থাকে, এবং বনই তাদের মা, বন থেকে তারা সমস্ত কিছু বেনিফিট পেয়ে বেঁচে থাকে। তো তাদের জন্য তারা কি হচ্ছে কিছু কিছু উদ্ভিদ, কিছু কিছু প্রাণীকে মাইথোলজিক্যাল ভিত্তিতে, অর্থাৎ পৌরাণিক তত্ত্বের ভিত্তিতে তাদেরকে কিন্তু ঈশ্বর হিসাবে মনে করে বা তাদেরকে খুব মেনে চলে, তাহলে তাদেরকে সংরক্ষণ করেছে বিভিন্ন জায়গায়। যেমন তিব্বতের মানস সরোবর, এই সরোবরের জলটাকে বলা হয় পবিত্র জল। তো এটা একটা স্যাক্রেড গ্রুপ, তাহলে সেখানে প্রাণী উদ্ভিদ গুলো কি হলো সংরক্ষিত হয়ে গেল সেখানে। সেরকম বিভিন্ন জঙ্গলের মাঝেও জায়গাগুলোকে পবিত্র বলে সংরক্ষণ করা হয়, অর্থাৎ ঈশ্বর দেবতা আছে বলে ওই জায়গাগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে স্যাক্রেড গ্রুপস। এবং লেক যেগুলো আছে সেগুলো হচ্ছে স্যাক্রেড লেক। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনসিটু গেল। নেক্সট এক্সিটু, বললাম যে আলাদা পরিবেশ, তার মধ্যে প্রথম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন মানে নামটা শুনেই বুঝতে পারছো, যেখানে বিলুপ্ত প্রায় বিপদগ্রস্ত বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন জায়গা থেকে এনে একটা নতুন পরিবেশে সংরক্ষণ করা হবে। যেমন আমাদের রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যে শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে কলকাতা, সেটা একটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেন। এছাড়া আমাদের দার্জিলিং এ রয়েছে লয়ড বোটানিক গার্ডেন। তাহলে এই যে বোটানিক গার্ডেন, এখানে বিভিন্ন জ্যান্ত উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয়, এটা পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে। ইন বোটানিক্যাল গার্ডেন দ্য লিভিং প্ল্যান্ট ম্যাটেরিয়াল আর প্রিজার্ভ, বাট ইন হারবেরিয়াম ডেড প্ল্যান্ট পার্টস আর প্রিজার্ভ। এবং বোটানিক্যাল গার্ডেনের সাথে সংযুক্ত থাকে আরেকটা জিনিস, যেটাকে বলা হচ্ছে হারবেরিয়াম সেন্টার। না, হারবেরিয়াম সেন্টার কি? হারবেরিয়াম সেন্টার হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সাথে সংযুক্ত যে সমস্ত সেন্টারগুলোতে উদ্ভিদের বিভিন্ন পার্টস হতে পারে, পাতা, ফুল, উদ্ভিদের অঙ্গ, বিভিন্ন একটা সিটের মধ্যে চিটিয়ে সেটাকে সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে, সিটটাকে বলা হয় হারবেরিয়াম সিট। এবং হারবেরিয়াম সিটগুলো যে সেন্টারে সংরক্ষণ থাকে তাকে বলা হচ্ছে হারবেরিয়া। তো সমস্ত বোটানিক্যাল গার্ডেনের সাথে এই হারবেরিয়া থাকে। তো এইগুলো আমরা ডিটেলসে আরো কিন্তু বোটানিক্যাল গার্ডেন, হারবেরিয়া এগুলো পড়বো পরে, আমাদের টপিকের মধ্যে রয়েছে। নেক্সট, এছাড়া রয়েছে জুলজিক্যাল পার্ক, মানে জুলজিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা, সেটাও কি আর্টিফিশিয়াল ভাবে করেছি আমরা, বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে আসছি সেখানে সংরক্ষণ করছি, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ক্রাইও প্রিজার্ভেশন। নাও হোয়াট ইজ ক্রাইও? ক্রাইও মিনস আইস বা বরফ, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, মানে বরফের মধ্যে সংরক্ষণ। সেটা কি? -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন, এগুলো পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে। -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে উদ্ভিদের বীজ, পরাগরেণু, প্রাণী শুক্রাণু, ডিম্বাণু এগুলোকে যে সংরক্ষণ করা হবে, এই পদ্ধতিটাকে বলা হবে কি? ক্রাইও সংরক্ষণ বা ক্রাইও প্রিজার্ভেশন। দীর্ঘদিন আমরা ভালো রাখতে পারি। এই জন্য বিদেশে বিভিন্ন স্পার্ম ব্যাংক, ওভাম ব্যাংক রয়েছে, সেগুলো কিন্তু ক্রাইও প্রিজার্ভেশনের উপর বেশ করে গড়ে উঠেছে। ঠিক আছে। এছাড়াও
আমাদের বিভিন্ন যেমন এবার এগুলো রইল প্রিজার্ভেশন, জিন ব্যাংক, সিড ব্যাংক, যেখানে জিনকে সংরক্ষণ করি, আমরা পরবর্তীতে 12-এ পড়বো জিনোম লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি, এগুলো সব জিন ব্যাংক কিন্তু। তারপরে সিড ব্যাংক, তো এখানে একটা ছবি দিয়েছি দেখো, সিড ব্যাংক, যেখানে বিভিন্ন রকমের উদ্ভিদদেরকে যেখানে সংরক্ষণ করা হবে, উদ্ভিদের বীজ, উদ্ভিদের যে পার্টগুলো, রিপ্রোডাক্টিভ যে প্রপার্টিগুলো, সেগুলোকে সংরক্ষণ করব, সেগুলোকে বলবো সিড ব্যাংক। তাহলে এইগুলো সব হয়ে গেল এক্স-সিটু সংরক্ষণ। আর এক্স-সিটু সংরক্ষণের মধ্যে বোটানিক্যাল গার্ডেন, তারপরে চিড়িয়াখানা, এই সমস্তগুলো, আবার আমরা হারবেরিয়াম সেন্টার, এগুলোকে আমরা পরবর্তীকালে আমরা পড়বো আরো ডিটেলসে। এছাড়া থাকে মিউজিয়াম, যেখানে মৃত উদ্ভিদ, প্রাণী, নমুনা উভয় সংরক্ষণ করা হয়। এটা আমরা পড়বো যখন পরবর্তীকালে ট্যাক্সোনমিক এডস পড়বো, সেই জায়গাতে আমরা এগুলো পড়বো পরবর্তীকালে। এই সেমিস্টারের মধ্যে আছে, এই চ্যাপ্টারের মধ্যে। নেক্সট দেখো ফ্রোজেন জু, মানে একটা জু যেখানে বিভিন্ন রকমের প্রাণী নমুনাকে সংরক্ষণ করা হচ্ছে ওই কম তাপমাত্রার মধ্যে, তার জন্য একটা নাম দেওয়া হচ্ছে ফ্রোজেন জু। ঠিক আছে, নেক্সট এবারে আসি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে এই যে বর্তমান দিনের বায়োডাইভার্সিটি ডিক্লাইন হচ্ছে, বিভিন্ন জীবের বিভিন্ন ভূমিকা আছে। কারণ দেখো, কোন কোন উদ্ভিদ মেডিসিনাল প্ল্যান্ট রূপে ব্যবহার করছে, তাই সেগুলো অবলুপ্ত হলে আমাদের প্রচুর ক্ষতি, কারণ ম্যাক্সিমাম ড্রাগ প্রাণী এবং উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে। তাদের থেকে নিউট্রিয়েন্ট, ফুড সাপ্লিমেন্ট, প্রোটিন সমস্ত কিছু এক্সট্রাক্ট করছি উদ্ভিদ প্রাণী থেকে, তাই তাদেরকে সংরক্ষণ করা খুব জরুরি। তার জন্য যারা বায়োলজিস্ট রয়েছেন তারা একটা বিশেষ বইয়ের উপস্থাপন করলেন। সেই বইটার নাম হচ্ছে রেড ডাটা বুক, মানে লাল তালিকাভুক্ত একটা বই। মানে রেড মানে কি? রেড সবসময় বোঝায় বিপদের সংকেত। তাই রেড ডাটা বুকে কি হবে, যে সমস্ত উদ্ভিদের সংখ্যা কমে আসছে, প্রাণীর সংখ্যা কমে আসছে, যারা আজকে বিপদগ্রস্ত, যারা নিকটে বিলুপ্ত হতে পারে, বা যারা আজকের পৃথিবীতে টিকে নেই, যাদের জন্য লাল সংকেত রয়েছে, তো তাদেরকে যে বই লিপিবদ্ধ করব সেটাকে বলা হবে রেড ডাটা বুক। এবং রেড ডাটা বুকে মনে রাখবে বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল উভয়ের কিন্তু নাম আছে। কিন্তু এটা ছাড়াও আর একটা পাওয়া যায়, যেটা হচ্ছে গ্রিন ডাটা বুক। এটাতে কি হবে, একই জিনিস, শুধুমাত্র উদ্ভিদের বিলুপ্ত প্রায়, বিরল, কম পাওয়া গেছে এরকম উদ্ভিদের নাম পাবো। তাহলে রেড ডাটা বুক পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, উদ্ভিদ এবং প্রাণীর সবাইকার নমুনা আছে এতে, যারা বিলুপ্ত হয়ে গেছে, যারা সংখ্যায় কম আছে, যারা বিলুপ্ত হতে চলেছে। তো এইটা অনুযায়ী আমরা দেখব এই বিলুপ্ত যে হচ্ছে সেটা মেনটেন করে কে, একটা সংস্থা, IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ প্রাকৃতিকগত বিভিন্ন যে সম্পদ বা বিভিন্ন জীব, তাদেরকে সংরক্ষণ করার জন্য তৈরি হলো IUCN। এবং IUCN একটা লিস্ট তৈরি করেছে যে কোন ধরনের উদ্ভিদ, কোন ধরনের প্রাণী কতটা বিপদের মুখে, যেটা থেকে আমরা বায়োলজিস্টরা বুঝতে পারবো। শুধু বায়োলজিস্ট কেন, আমরা এটা পড়ার পর আমরাও বুঝতে পারবো কোন প্রাণীটা কত তাড়াতাড়ি ডিক্লাইন হচ্ছে, বা পরিবেশের মধ্যে কোন প্রাণীটার অবস্থান কোন জায়গায়। সেটার জন্য যে বিশেষ তালিকা, সেই তালিকাটাকে বলা হচ্ছে কি, রেড লিস্ট। তাহলে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রেড লিস্ট। তো আমরা এবারে রেড লিস্টটাকে স্টাডি করব, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। রেড লিস্ট যেটা তৈরি হয়েছে, একদম যারা কোনো বিপদ নেই থেকে শুরু করে যারা চরম বিপদের মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে গেছে, যেমন এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে হচ্ছে একদম পুরোপুরি আমাদের পৃথিবীতে টিকেই নেই, মানে যারা পরিবেশ থেকে অবলুপ্ত হয়ে গেছে। এবারে তোমরা ভুল করো না, এক্সটিংক্ট, EXTINCT অ্যান্ড এক্সট্যান্ট। এই এক্সট্যান্ট মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যারা এখনো বেঁচে আছে তারা এক্সট্যান্ট, যারা অবলুপ্ত তারা এক্সটিংক্ট। এগুলো ভুল করবো না। নেক্সট, এক্সটিংক্ট ইন ওয়াইল্ড মানে বনে নেই, কিন্তু আমরা চিড়িয়াখানা বা বিভিন্ন সংরক্ষণাগারে যাদেরকে পেয়েছি, তার মানে বুঝতে পারছি এক্সটিংক্ট মানে একদম হাইলি বিপদ, মানে তারা চলে গেছে।
এক্সটিং ইন ওয়াইল্ড মানে বনে নেই, মানে তারাও আজকে একদম শেষ, তাদের শেষ হতে চলেছে, কয়েক জায়গায় পাবো, তারা চলে গেলে আর পাওয়া যাবে না। নেক্সট, থ্রেটেন ক্যাটাগরির মধ্যে কাদেরকে রেখেছি দেখো, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার মানে চরম বিপদের মুখে, এন্ডেঞ্জার মানে কি বিপদের মুখে, ক্রিটিক্যালি মানে কি চরম ভাবে বিপদের মুখে, তার থেকে একটু কম কি এন্ডেঞ্জার, তার থেকে কম কি ভুলনারেবল, মানে এরা থ্রেটেন, মানে ভুলনারেবলটা পরবর্তী আস্তে আস্তে কমতে কমতে এন্ডেঞ্জার হয়ে যাবে, এন্ডেঞ্জার কমতে কমতে ক্রিটিক্যাল এন্ডেঞ্জার হয়ে যাবে, ক্রিটিক্যাল এন্ডেঞ্জার হয়ে যাবে এক্সটিং ইন ওয়াইল্ড, আবার আস্তে আস্তে কি হয়ে যাবে অবলুপ্ত। আর যারা সঠিক ডাটা পেয়েছি এবং যারা আজকে পৃথিবীতে যথেষ্ট এখনো রয়েছে, যেমন নিয়ার থ্রেটেন, মানে এরা কিন্তু এখনো বিলুপ্ত হয়নি, এদের সংখ্যা ঠিকঠাকই আছে, তারা নিয়ার থ্রেটেন মানে এখনো এদেরকে নিয়ে চিন্তা করার বিষয় আসেনি। লিস্ট কনসার্ন মানে যাদেরকে কনসিডার করার দরকারই নেই এখনো পর্যন্ত, মানে যারা কোনো বিপদ নেই। ডাটা ডেফিসিয়েন্স মানে যাদের সম্বন্ধে পর্যাপ্ত ডাটা পাইনি। আর নট ইভ্যালুয়েটেড, কারণ আমাদের পৃথিবীতে এত কোটি কোটি জীব আছে, তাদেরকে নিয়ে পর্যালোচনা করা এখনো সম্ভব হয়নি। তো এইভাবে আমরা যে লিস্ট পাচ্ছি, এক্সটিংশন লিস্ট দেখো মাইনাস থেকে প্লাসের দিকে, প্লাস মানে সে বিলুপ্ত হয়ে গেছে শেষ, মাইনাস মানে কম বিপদ, মানে মাইনাসটাকে ডেজিগনেট করছি বিপদ সংকেত হিসাবে। এবারে সেই অনুযায়ী আমরা রেড লিস্টের একটু ক্যাটাগরিগুলোকে দেখে নেব। প্রথম যেটা দেখব এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে যারা আজকের পৃথিবীতে টিকে নেই, যেমন আমরা যদি বলি ডাইনোসর, পৃথিবীতে টিকে আছে কি হিয়ারি ম্যামথ, এই যে হাতিটার লোমযুক্ত যে ম্যামথ পৃথিবীতে টিকে নেই, তারগুলো হচ্ছে এক্সটিংক্ট স্পিসিস। তারপর হচ্ছে দেখো পিঙ্ক হেড ডাক মানে গোলাপি মাথাযুক্ত যে হাঁস, তারপর ডোডো পাখি, প্যাসেঞ্জার পিজন, তারপর হচ্ছে ডাইনোসরাস। তাহলে এই ছবিগুলো দেখছি এবং ছবিগুলো দেখে আমরা ইজিলি মনে করার চেষ্টা করব কোন কোনগুলো কেমন বিপদের মুখে, তার জন্যই ছবিগুলোকে দেখানো। তাহলে এগুলো হচ্ছে একদম এক্সটিং, টিকে নেই। নেক্সট, তারপরে চলে আসি আমরা, আরো এক্সটিং অ্যানিমেল দেওয়া আছে দেখো, তাসমেনিয়ান উলফ, এগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে ক্যাটাগরিগুলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, এসএসসি বলো, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বায়োলজি যেখানে রয়েছে ডাব্লিউবিসিএস, সেখানেও কিন্তু এগুলো প্রয়োজন। যে তুর্কিয়ান টাইগার, হিয়ারি ম্যামথ, আইরিস ডিয়ার, এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো হচ্ছে এক্সটিং। তারপরে এক্সটিং ইন ওয়াইল্ড মানে ওই যে বললাম বনে নেই, কিন্তু কোথাও কোথাও সংরক্ষণাগারে আছে, যেমন দেখো গোল্ডেন টোড, সোনালী ব্যাঙাচি। তারপরে যে তুর্কিয়ান যে ঈগল, এটাও কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কয়েকটা জায়গায় সংরক্ষণাগারে আছে শুধুমাত্র। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার মানে চরম ভাবে বিপদের মুখে রয়েছে যারা, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। তো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার যারা রয়েছে, তো তাদের মধ্যে ইন্ডিয়ান ভালচার অর্থাৎ ভারতীয় শকুন থেকে শুরু করে ইন্ডিয়ান টাইগার, রাইনোসর, একশৃঙ্গ গন্ডার, এই সমস্তগুলো কিন্তু সংখ্যা কিন্তু চলে আসছে। এবারে হচ্ছে এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার মানে ওই যে বলেছিলাম বিপদের মুখে, বিপদের মুখে যেগুলো, যেমন ক্রোকোডাইল, ব্ল্যাক বাগ, ওই কৃষ্ণাগজি হরিণ রয়েছে, ইন্ডিয়ান হোয়াইট অ্যাস বন্য, তারপরে ম্যাকাও মাঙ্কি, এই যে মাঙ্কিটা এটা বলেছে ম্যাকাও মাঙ্কি, স্নো লিপার্ড, তুষার চিতা, নীলগিরি থর, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো দেখেছি সমস্ত। দেখো হটস্পট জায়গাগুলো পড়তে গিয়ে এদেরগুলো পেয়েছিলাম, কিন্তু এগুলো কিন্তু আজকে এন্ডেঞ্জার মানে বিপদের মুখে। নেক্সট হচ্ছে ভুলনারেবল, ভুলনারেবল মানে যে স্পিসিস গুলো আজকে মোটামুটি সাফিসিয়েন্ট আছে, বাট তাদের পপুলেশনটা কমে গেছে, মানে দ্য স্পিসিস দ্যাট হুজ when number is still sufficient but their population become decreased, তার জন্য কি হতে পারে, তাদের প্রবাবিলিটি রয়েছে তারা এন্ডেঞ্জার হয়ে যাবে পরবর্তীকালে। মানে ভুলনারেবল তারাই যাদের রিপ্রোডাকশন রেটটা কম, পপুলেশন রেটটা কম, ফলে তারা যে কোনো সময় কি হতে পারে, আজকে সাফিসিয়েন্ট রয়েছে কিন্তু কি হতে পারে এন্ডেঞ্জার হতে পারে। খুব ইম্পর্টেন্ট ভুলনারেবল স্পিসিস, যেমন ব্ল্যাড ঈগল, এশিয়াটিক এলিফ্যান্ট, গ্যাংগেটিক ডলফিন, লেমুর, এই সমস্তগুলো হয়ে গেল কি গুরুত্বপূর্ণ। নিয়ার থ্রেটেন্ড মানে যারা নিকট ভবিষ্যতে হবে, মানে আজকে যথেষ্ট আছে, আজকে যথেষ্ট জায়গাতে রয়েছে, যেমন জেব্রা, তারপরে বিভিন্ন স্নেক, বিভিন্ন আমরা দেখেছি হরিণ টরিণ যেগুলো রয়েছে, তো এইগুলো কিন্তু অ্যান্টিলোপ যেটা বলছি, তো তারা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আজকে, কোনো অসুবিধা নেই। লিস্ট কনসার্ন মানে তাদের লিস্ট ক্যাটাগরির মধ্যে যাদেরকে রাখিনি আমরা, পেল ফক্স, ফক্স,
অ্যাম্ফিবিয়ান, ভাইপার, স্নেক যেটা, তাদেরকে আমরা কোনো ক্যাটাগরির মধ্যে রাখি। আর ডাটা ডেফিসিয়েন্ট মানে যেগুলো সম্বন্ধে এখনো ডাটা আমরা পাইনি ভালো করে, যেমন এই যে মেলিটা টমেন্টোজা একটা মৌমাছির প্রজাতি। এই মেলিটা টমেন্টোজ মানে হচ্ছে টমেন্টোজা মানেই হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার থাকবে। দেখো এই মৌমাছিটার গায়ে দেখো হেয়ার লাইক মানে অর্থাৎ টমেন্টোজ মানে প্রচুর হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, তাই এর নাম মেলিটা টমেন্টোজা। তো এর সম্বন্ধে আমরা তথ্য সেরকম ভাবে এখনো পাইনি, কোথায় কত রয়েছে স্টাডি হয়নি আর কি, কারণ এখনো চলছে এগুলো চলছে। আর নট ইভালুয়েটেড মানে যাদেরকে নিয়ে পড়াশোনাই করা হয়নি এখন, বা যাদেরকে নিয়ে এখনো স্টাডি করার সময় নেই। যেমন কফি স্নেক পাওয়া গেছে, কিন্তু কটা রয়েছে, কোন জায়গায় কত রয়েছে, সেগুলো নিয়ে এখনো স্টাডিটা কিন্তু কমপ্লিট হয়নি। হতে পারে এগুলো ডাইরেক্ট এন্ডেঞ্জারে চলে যাবে, বা হতে পারে ক্রিটিক্যাল এন্ডেঞ্জারে চলে যাবে, কিন্তু এগুলো নিয়ে এখন আমরা স্টাডি করতে পারিনি। তাহলে এইগুলো গেল কি রেড লিস্ট, এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কি হচ্ছে উদাহরণগুলো। তাহলে আমরা গুরুত্বপূর্ণভাবে আজকে দেখলাম বিভিন্ন রকমের যে জীববৈচিত্র্যের ঘটনা, জীববৈচিত্র্যের সুবিধা, জীববৈচিত্র্যের ডিক্লাইন হচ্ছে কেন, জীববৈচিত্র্যকে কেন বাঁচাবো, জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ রেড ডাটা বুক, তার জন্য রেড লিস্ট, এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য পরীক্ষাতে আমাদের পড়বে। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জায়গা একটা। তো যাই হোক, তাহলে আমরা যেগুলো দেখলাম, তো এটাই ছিল আমাদের বায়োডাইভার্সিটি সম্বন্ধে আলোচনা, কারণ এর ডিটেলস আরো আমরা পড়বো 12-এ গিয়ে। 12-এও আমাদের বায়োডাইভার্সিটি আমাদের ইকোলজির মধ্যে থাকবে। তো এই জীববৈচিত্র্য যে অধ্যায়টা, আশা রাখবো তোমরা ভালোভাবে করতে পারলে। 3টে ক্লাসের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ করলাম, এবং তোমরাও এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, এমসিকিউ রেডি করবে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বায়োলজিটাকে ভালোবেসে পড়াশোনা করতে থাকো। দেখো তোমার ভালো লাগবে এবং ভালো নাম্বার পাবে তুমি। এবং আবারও সর্বশেষ বলবো, আমাদের তো ক্লাস চলছে, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে এবং অবশ্যই কমেন্ট করবে, তাতে আমরা বুঝতে পারবো তুমি ক্লাস কেমন ভাবে ফলো করছো, কেমন রেডি করছো। তোমার কমেন্ট সাহায্য করবে। তোমার যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তুমি কমেন্ট সেকশনে করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। তো বাঁকুড়া ব্রেন ওয়েভের পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী দিন আবার নতুন টপিক, নতুন চ্যাপ্টারকে নিয়ে আমি শুরু করছি, নতুন ক্লাস। যাই হোক, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে।